আমেরিকা আর পাকিস্তানকে কোনোভাবেই ভরসা করতে পারছে না, কারণ পাকিস্তান এবং ইরান তারা নিজেদের মধ্যে সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। এই মুহূর্তের সবচাইতে যেটা বড় খবর, আমেরিকা এবং ইসরায়েল যখন ইরান আক্রমণ করছে সেই সময় ইরান প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এক নতুন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এতদিন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ইরানের পারস্পরিক সম্পর্কের ব্যাপক অবনতি ছিল, অথচ যুদ্ধের মধ্যে হঠাৎ করে ইরানের যেগুলো ক্রিটিক্যাল সার্ভেইলেন্স এয়ারক্রাফট অর্থাৎ RC-13 ক্যাটাগরির লকহিড কোম্পানির ইরানের কাছে থাকা উন্নত মানের যেগুলো সার্ভেইলেন্স এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফটকে পাকিস্তানে উড়িয়ে এনে পাকিস্তানের সামরিক ঘাঁটি নূর খানে রাখার ব্যবস্থা করে দেয় খোদ পাকিস্তান। অথচ এই বিষয়ে আমেরিকার কাছে কোনো রকম তথ্য ছিল না। গতকাল হঠাৎ করে আমেরিকার সংবাদ সংস্থা CBS যখন এই খবর ফাঁস করে দেয় যে পাকিস্তান আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তির ব্যবস্থা করছে মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে, অথচ সেই পাকিস্তান আমেরিকাকে ছুরি মেরে গোপনে ইরানের সাথে সামরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে, অথচ সে বিষয়ে আমেরিকা পুরোপুরি অন্ধকারে। আর এই খবর আমেরিকাতে ফাঁস হবার পর স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের উপরে নতুন করে সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে নিজের দল এবং বিরোধী দলের পক্ষ থেকে, যে পাকিস্তান রাষ্ট্রকে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে সবচাইতে বেশি নির্ভরযোগ্য রাষ্ট্র বলে বারবার দাবি করেছেন। মিডিয়েটর স্টেট হিসেবে পাকিস্তানকে সব থেকে বেশি নাম্বার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি শেহবাজ শরীফ তো বটেই, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আমন্ত্রণ জানিয়ে হোয়াইট হাউসে তার অনারে নৈশভোজের আয়োজন করেছেন ডোনাল্ড ট্রাম্প। যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এহেন সম্পর্ক, সেই পাকিস্তান আমেরিকাকে না জানিয়ে সরাসরি ইরান যুদ্ধে ইরানকে সমস্ত রকম সামরিক সাহায্য করেছে। এখানেই কিন্তু ইরান তার কূটনৈতিক মাস্টারস্ট্রোক চালিয়েছে। আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখেছি ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সাথে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের যে উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং এক সপ্তাহের মধ্যে সৈয়দ আব্বাস আরাগচি তিনবার সফর করেছিলেন। সেখান থেকেই কিন্তু একটি বার্তা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল যে পাকিস্তান এবং ইরান তারা কেবলমাত্র দুটি প্রতিবেশী রাষ্ট্র নয়, তাদের মধ্যে গোপন একটি অর্থনৈতিক এবং সামরিক বোঝাপড়া তৈরি হচ্ছে। কারণ এই বলয়ে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যখন সংঘাত তৈরি হয়েছে, আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে যখন পাকিস্তানের যুদ্ধ চলছে, সেই মুহূর্তে পাকিস্তান ইরানের সঙ্গে নতুন করে বন্ধুত্ব তৈরি করছে, যে বন্ধুত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমেরিকার কূটনৈতিক পরাজয়। আমেরিকার বিশেষ করে গোয়েন্দা সংস্থা CIA এর এটা বড় সড়ো পরাজয়। যে CIA দাবি করে পৃথিবীর যে কোনো প্রান্তের গোপন তথ্য CIA এর কাছে সব আগে পৌঁছে যায়, সেই CIA ঘুণাক্ষরেও টের পেল না যেখানে ইরানের RC-130 এয়ারক্রাফটের মতো গুরুত্বপূর্ণ সার্ভেইলেন্স এয়ারক্রাফটকে যখন পাকিস্তানের সামরিক সেনা সামরিতে লম্বা সময়ের জন্য রাখা হলো, আসা যাওয়া করা হলো, অথচ CIA খবরই পেল না। চলুন আমরা দেখে নিই আসল ঘটনা কি ঘটেছিল। যখন ইরানে আমেরিকা এবং ইসরায়েল বোমা হামলা চালাচ্ছে নির্বিচারে, সেই সময়ে তেহরান, কোম, ইস্পাহান, ইরানের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ধারাবাহিক বোমা হামলা চালাচ্ছিল আমেরিকা। সুতরাং সেই সময়ে আশঙ্কা তৈরি হয়েছিল ইরানের কাছে থাকা কিছু অল্প সংখ্যক গুরুত্বপূর্ণ সার্ভেইলেন্স এয়ারক্রাফট সেগুলো না ধ্বংস হয়ে যায়। সেই সময়ে তড়িঘড়ি আসিম মুনিরের নির্দেশে পাকিস্তানের এয়ারফোর্স এই নূর খান এয়ারবেস থেকে সোজা উড়ে চলে আসে ইরানের তেহরান, এবং তেহরান থেকে একাধিক এই RC-130 লকহিড কোম্পানির তৈরি যে সার্ভেইলেন্স এয়ারক্রাফট ইরান কিনেছিল 60-এর দশকে, যে সমস্ত এয়ারক্রাফটকে গত কয়েক দশক ধরে ইরান আপগ্রেডেশন করেছে, সেই এয়ারক্রাফটগুলোকে পাকিস্তানি এয়ারফোর্স নিরাপত্তা দিয়ে নিয়ে চলে আসে আবারও এই নূর খান এয়ারবেস। আপনারা ছবিতে দেখছেন এটিতে নূর খান এয়ারবেস, এখানে অসংখ্য সামরিক প্লেন রাখা রয়েছে পাকিস্তানে। ঠিক এইভাবে এই সামরিক সামরিতে ইরানের প্লেনকে এনে রাখা হয়। চলুন আমরা ছবিটা দেখে নিই। এই যে আমরা RC-130 কথা বলছিলাম, এই হলো ইরানের RC-130 এয়ারক্রাফট।
এই এয়ারক্রাফটের মূলত কাজ মনিটর ইউএস নেভাল মুভমেন্ট, পারস্য উপসাগরে আমেরিকার যে নৌবাহিনী তাদের অবস্থান, সেই সময়ে আব্রাহাম লিঙ্কন এবং আসছিল জেরার্ড আর ফোর্ড, এইরকম বৃহৎ যুদ্ধ জাহাজ ইরানের বিরুদ্ধে তখন অবস্থান করছিল পারস্য উপসাগরে, তাদের গতিবিধি ট্র্যাক গালফ এয়ার অপারেশনস, পারস্য উপসাগরের দেশগুলিতে কোন দেশ ইরানের বিরুদ্ধে কি অবস্থান গ্রহণ করতে যাচ্ছে তার যাবতীয় তথ্য কিন্তু এই RC-130 ইরানকে পৌঁছে দেওয়ার কাজ করত। কালেক্ট রেডার ডেটা অ্যান্ড সাপোর্ট ইরানিয়ান স্ট্র্যাটেজিক প্ল্যানিং। আমেরিকার বিরুদ্ধে সামরিক যুদ্ধে ইরানের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই RC-130 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তাই যেহেতু ক্রিটিক্যাল এবং খুব গুরুত্বপূর্ণ ইরানের নিরাপত্তার জন্য, তাই এই RC-130 এয়ারক্রাফটগুলো বাঁচানোটা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল। যে সময় আমেরিকা ইন্টেন্সিফাই করছিল তার বোমা বর্ষণের, সেই সময়ে আগে ভাগে এই প্লেনকে উড়িয়ে নিয়ে পাকিস্তানের সামরিক সেনাঘাটিতে রেখে তাকে রক্ষা করার চেষ্টা করে ইরান এবং পাকিস্তান মিলিতভাবে। তবে যুদ্ধ পরবর্তী সময়ে আমরা দেখেছি পাকিস্তানকে দেওয়া হয় দায়িত্ব মধ্যস্থতাকারীর, কিন্তু সেই সময়ে যখন পাকিস্তান ইরান এবং আমেরিকাকে আলোচনার টেবিলে বসালো, খোদ আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স তিনি ইসলামাবাদে উড়ে এলেন, ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করলেন। যদিও সেই আলোচনা ব্যর্থ, কিন্তু পাকিস্তান এই কাজ করে দেখিয়েছে যা গত 47 বছরে কখনো সম্ভব হয়নি। আমেরিকার উপরাষ্ট্রপতি পদমর্যাদার কোনো নেতা ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠক এর আগে কোনোদিনও করেনি। ঠিক আমেরিকা এবং ইরানকে যখন পারস্পরিক আলোচনার টেবিলে বসাচ্ছে, তখন কিন্তু পাকিস্তান এতটুকু ভয় পায়নি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার জন্য। আমরা দেখলাম আমেরিকা যখন ইরানকে যুদ্ধে কাবু করতে পারলো না, পরবর্তী স্ট্র্যাটেজি হলো ইরানকে অবরুদ্ধ করে দেওয়া সামুদ্রিক দিক থেকে। সেই সময়ে পাকিস্তান ইরানের জন্য 6টি ট্রেড রুট খুলে দিল, 2টি বর্ডার ক্রসিং খুলে দেওয়া হলো এবং পাকিস্তানের 2টি গুরুত্বপূর্ণ বন্দর যথা করাচি বন্দর এবং গাদার বন্দর, 2টি বন্দর ইরানের বাণিজ্যের জন্য খুলে দিল পাকিস্তান। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ছবি স্পষ্ট হচ্ছিল যে পাকিস্তান ইরান তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। ওদিকে আরব বিশ্বের অর্থনৈতিক দিক থেকে সব থেকে শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব, তার সঙ্গেও পাকিস্তানের সামরিক চুক্তি রয়েছে। সেই সামরিক চুক্তির ভিত্তি হলো একটাই, যে পাকিস্তানকে অর্থনৈতিক সাহায্য করবে সৌদি আরব এবং সৌদি আরবকে সমস্ত রকম সামরিক সহায়তা করবে পাকিস্তান। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্র। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে মুসলিম বিশ্বের একাধিক রাষ্ট্র যখন ঐক্যবদ্ধ হওয়ার কথা চিন্তা করছে, সেখানে পাকিস্তান একটা এক্সট্রা সুবিধা পেয়ে যাচ্ছে। তুরস্ক কিন্তু এই দলে ধীরে ধীরে যুক্ত হতে শুরু করে। তাই আমরা দেখছি পাকিস্তান এবং ইরান তাদের মধ্যেকার পুরনো ভুল বোঝাবুঝি ঝেড়ে ফেলে তারা একে অপরের কাছাকাছি আসছে। এবং সবশেষে যে খবর বাইরে এলো, নূর খান এয়ারবেস ওয়াজ অ্যালাউড ফর ইরানিয়ান ইউজ, ইরানিদের জন্য পাকিস্তানের নূর খান এয়ারবেসকে ছেড়ে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে, পাকিস্তান হঠাৎ করে কেন এই ডিগবাজি মারলো? যে পাকিস্তান এতদিন আমেরিকার দয়াতে চলেছে, আমেরিকার অনুগ্রহে চলেছে, পাকিস্তানের কাছে থাকা অধিকাংশ অস্ত্র এবং অর্থ সাহায্য খোদ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে। সেই পাকিস্তান, যে পাকিস্তানের শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি হেলনে, যে ডোনাল্ড ট্রাম্পের ইশারায় ইমরান খান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলে পড়ছেন, সেই আমেরিকার বিরুদ্ধেই পাকিস্তান আজ সম্পূর্ণ বিরোধী অবস্থান কোন সাহসে গ্রহণ করছে? চলুন তিনটে গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখে নিই। পাকিস্তান ক্যান নট ব্লাইন্ডলি ট্রাস্ট ইউএস। এতদিন যখন পাকিস্তানকে এই পৃথিবীর অন্য রাষ্ট্র বিশ্বাস করতে চাইতো না, তখন পাকিস্তান বলছে আমেরিকাকে তারা পুরোপুরি বিশ্বাস করছে না, কারণ আমেরিকা ইউরোপকে আক্রমণ করছে, তার গ্রিনল্যান্ড কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে, কানাডাকে 51তম অঙ্গরাজ্য বানানোর দাবি করছে। সেই সময়ে পাকিস্তান তো দূর ছাই, তো পাকিস্তান কোনোভাবেই আমেরিকাকে কিন্তু ভরসা করতে পারছে না, বরং বিকল্প বন্ধু, বিকল্প শক্তির সন্ধান করছে এই মুহূর্তে পাকিস্তান। পাকিস্তান নিড রিলেশন উইথ IRC ব্লক।
পাকিস্তান এই মুহূর্তে সবচাইতে গুরুত্ব আরোপ করছে ইরান, রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করার ব্যাপারে। যেহেতু পাকিস্তানের নিকটতম প্রতিবেশী, বর্ডার শেয়ার করে ইরানের সঙ্গে, সুতরাং ইরান তার কাছে গুরুত্বপূর্ণ। এবং চীন এই মুহূর্তে বাণিজ্য জগতে চীন অপ্রতিরোধ্য, অপ্রতিদ্বন্দ্বী। স্বাভাবিকভাবেই পাকিস্তান চীনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে আমেরিকার তুলনায়। এমনকি রাশিয়ার সঙ্গেও পাকিস্তান তার স্ট্র্যাটেজিক রিলেশনশিপকে আরো বেশি স্ট্রেংথেন করছে। তবে সব কিছুর কেন্দ্রে ঘোরাফেরা করে প্রয়োজনীয়তা। যখন পাকিস্তানের অর্থনীতি হাবুডুবু খাচ্ছে, দেশ জুড়ে ইনফ্লেশন, সেই সময়ে ইরান যুদ্ধের সময়ে যদি পাকিস্তান জ্বালানির সাপ্লাই না পেত, তাহলে এই দেশে কিন্তু অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ছিল। কারণ পাকিস্তানের বড় অংশের মানুষ ইমরান খানকে জেলবন্দি করে রাখার জন্যে শেহবাজ শরীফ সরকারের উপরে রীতিমতো খড়গহস্ত। আর তারপরে যদি ইকোনমিক হার্ডশিপ শুরু হয়, পাকিস্তানে অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা ছিল। আর সেই সম্ভাবনা থেকে পাকিস্তান সরকারকে মুক্তি দিয়েছে ইরান। কারণ পাকিস্তান গট অয়েল অ্যান্ড এনার্জি সিকিউরিটি। ইরানের সঙ্গে এই বন্ধুত্বের কারণেই পাকিস্তানের বর্তমানে জ্বালানি নিয়ে কোনো রকম দুশ্চিন্তা নয়। সারা পৃথিবীতে যখন জ্বালানির দাম বাড়ছে, সাপ্লাই কমে যাচ্ছে, তখন পাকিস্তানের জ্বালানি সাপ্লাই অফুরন্ত। স্বাভাবিকভাবেই পাকিস্তান বর্তমান সময়ে দাঁড়িয়ে ইরানকে তার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবেই বিবেচনা করছে। তাই সৈয়দ আব্বাস আরাগচি এবং আসিম মুনির, তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক কিন্তু আরো বেশি ঘনীভূত হচ্ছে, তৈরি হচ্ছে নতুন সমীকরণ। আর ইরান পাকিস্তানের বন্ধুত্ব, এমনকি আমেরিকাকে অন্ধকারে রেখে ইরানকে সামরিক সহযোগিতা করা পাকিস্তানের পক্ষে আমেরিকার জন্য বড় দুঃসংবাদ। এই মুহূর্তে আমেরিকায় ভূকম্পন চলছে পাকিস্তানের আমেরিকাকে ব্ল্যাকমেইল করার খবর নিয়ে। আমেরিকার সমস্ত সংবাদ মাধ্যম এই মুহূর্তে যে খবর সব থেকে গুরুত্ব দিয়েছে তা হলো পাকিস্তানের বেইমানি, মির্জাফর পাকিস্তান। কারণ আমেরিকায় সমস্ত সংবাদপত্র ডোনাল্ড ট্রাম্পের নির্বুদ্ধিতা, সিআইএ এর ব্যর্থতা এবং পাকিস্তানের ব্ল্যাকমেইলকে দাবি করছে যে পাকিস্তানকে কোনোভাবেই নির্ভর করা যায় না। পাকিস্তান এমন একটা রাষ্ট্র যে আমেরিকার পিঠে ছুরি বসিয়েছে, আমেরিকাকে বোকা বানিয়ে ইরানকে সমস্ত সুবিধা দিয়েছে। চলুন এই প্রেক্ষিতে আমেরিকার এইপ্যাক লবির অন্যতম গুরুত্বপূর্ণ সেনেটর লিন্ডসে গ্রাহাম, তিনি কি বললেন। লিন্ডসে গ্রাহাম বলছেন, ইফ দিস রিপোর্টিং ইজ অ্যাকিউরেট, অর্থাৎ পাকিস্তান যে ইরানকে গোপনে সামরিক সহযোগিতা করেছে সেই খবর যদি সত্য হয়, ইট উড রিকোয়ার আ কমপ্লিট রি-ইভ্যালুয়েশন of the role Pakistan is playing as mediator between Iran and the United States and other parties. সেই ক্ষেত্রে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা হিসেবে ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে মূল্যায়ন করার সময় এসেছে। তাহলে কি সত্যি সত্যি ইরান কূটনীতিতে বর্তমান পৃথিবীতে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হচ্ছে? চীন, রাশিয়া সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোকে নিয়ে আমেরিকার বিরুদ্ধে কি একটি শক্তিশালী ব্লক তৈরি করছে? সেটা এখন দেখার বিষয়।